আমরা একটু আপনাদেরকে কয়েকটা নতুন প্রশ্নের দিকে একটু নিয়ে যাই। আচ্ছা, আমরা এখানে আপনাদের প্রথম যে প্রশ্নটা দিচ্ছি এটা হচ্ছে 45তম বিসিএসে আসছে, এটা কেটে গেছে, আমি এটা পাশে লিখে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে 45 বিসিএস এর প্রশ্ন। সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে রচনা করেন? আমরা এখানে চারজন রাইটারকে পাচ্ছি। এই চারজন রাইটারের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ কে লিখেন? ম্যানুয়াল দা আসুমসাও, উনিও বাংলা ব্যাকরণ লিখেছেন। রাজা রামমোহন রায়, উনিও বাংলা ব্যাকরণ লিখেছেন। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, উনিও বাংলা ব্যাকরণ লিখেছেন। নাথানিয়েল ব্রেসি হেলহেড, উনিও বাংলা ব্যাকরণ লিখেছেন। প্রশ্ন হচ্ছে এই চারজনের মধ্যে প্রথম কে লিখেছেন? আব্দুল লতিফ সরকার ভাই, অনেক ধন্যবাদ। চেষ্টা করতে হবে লতিফ ভাই, মানে আমরা যেটা হচ্ছে হতাশ হয়ে যাই, চেষ্টা করতে হবে, প্রশ্ন সলভ করতে হবে, সমস্যা হলে জানাতে হবে, তাহলে ইনশাল্লাহ সমাধান হবে। কিন্তু খুঁজলে কিন্তু হবে না, আমরা চেষ্টা করব যথাসম্ভব সমাধান করার। বলেন তো 45 বিসিএস এর এই প্রশ্নটা, যে এই চারজনের মধ্যে বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লিখেছে? বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কে লিখেছে বলেন, চেষ্টা করেন। আমি তো উত্তর বলেই দিব, তবুও আমরা চাই মিলেমিশে সবাই সলভ করতে। আচ্ছা, ম্যানুয়াল দা আসুমসা, উনি হচ্ছে ব্যাকরণ লিখেছিলেন, মনে আছে 1743 সালে পর্তুগিজ ভাষায়, তাই না? পর্তুগিজ ভাষায় লিখেছিলেন। ওই যে আমরা শিখেছিলাম না, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে দিল। রাজা রামমোহন রায়, উনিও বাংলা ব্যাকরণ লিখেছেন, যেটা 1833 সালে প্রকাশ করা হয়েছিল। তিনি বাংলা ভাষায় প্রথম বাংলা লিখেছিলেন, বাংলায় প্রথম লিখেছিলেন, বা বাঙালিদের মধ্যে তিনি প্রথম লিখেছিলেন, মনে আছে নিশ্চয়ই আপনাদের। আচ্ছা, নাথানিয়েল ব্রেসি হেলহেড, তিনি 1778 লিখেছিলেন ইংরেজিতে প্রথম বাংলা ব্যাকরণ, ইংরেজিতে প্রথম লিখেছিলেন। তাহলে আমরা এই চারজনের মধ্যে প্রথম বাংলা ব্যাকরণ কে লিখেন আমরা খুব সহজে বুঝতে পারছি। প্রথম বাংলা ব্যাকরণ লিখেছিলেন ম্যানুয়াল আসুমসাও, প্রথম বাংলা ব্যাকরণ লিখেছিলেন ম্যানুয়াল আসুমসাও, তাই না? আমরা যে পড়েছিলাম, আপনাদের মনে আছে? বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে দিল। বাংলা ব্যাকরণ আস্তে আস্তে, আস্তে আস্তে মানে কি ছিল? আসুমসাও প্রথম বাংলা ব্যাকরণবিদ 1743 সালে পর্তুগিজ ভাষায় প্রথম লিখেন। বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি, হেলমেট ছিল এনবি হেলহেড 1778, ইংলিশে প্রথম বাংলা ব্যাকরণ লিখেছে, রাজা গৌরকে দিল। রাজা মানে রাজা রামমোহন রায়, বাংলা ভাষায় প্রথম লিখেছে, গৌর হচ্ছে ব্যাকরণ বইটার নাম। আশা করি টেকনিকটা মনে আছে আপনাদের। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা গেল, সর্বপ্রথম বাংলা ব্যাকরণ লিখেছিলেন ম্যানুয়াল আসুমসাও। আচ্ছা, 2 নম্বরটা, এটা 41 বিসিএস এ আসছে। 41 বিসিএস এর প্রশ্ন ছিল যে বাংলা ভাষায় প্রথম অভিধান, বাংলা ভাষায় প্রথম অভিধান সংকলন করেছিলেন কে? এটা দ্রুত লিখে ফেলেন, এটা আমাদের তথ্যে ছিল না, যেহেতু অভিধানের কনসেপ্ট ছিল, এটা একটু মুখস্থ করে ফেলতে হবে সবার, এবং আমি চাই আপনারা এখনই মুখস্থ করে ফেলেন বা এখনই লিখে ফেলেন। বাংলা ভাষায় প্রথম অভিধান করেছিলেন অশোক মুখোপাধ্যায়, রাজশেখর বসু, হরিচরণ দে, রামচন্দ্র বিদ্যাবাগীশ। আমরা এটা একটু খাতার মধ্যে এখনই লিখে এখনই মুখস্থ করে ফেলবো যে আমাদের প্রথম বাংলা অভিধান সংকলন করেন রামচন্দ্র বিদ্যাবাগীশ। ওকে, রামচন্দ্র বিদ্যাবাগীশ, উনি হচ্ছে প্রথম বাংলা অভিধান সংকলন করেন। 3 নাম্বার হচ্ছে একটা বিখ্যাত বই, এটা 33 বিসিএস এ আসছিল, ODBL। বইটা হচ্ছে যে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে সংক্ষেপে ODBL, বাংলা ভাষা এবং ব্যাকরণের সবচেয়ে বৃহৎ বই, বাংলা ভাষা এবং ব্যাকরণের সবচেয়ে বড় বই। কে লিখেছে কেউ আমরা জানি? ODBL, সবচেয়ে বড় বই, সবচেয়ে সুদীর্ঘ লিখা। মনে রাখবো, এটার লেখা ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের লেখা সবচেয়ে বিখ্যাত বই বাংলা ভাষা ও সাহিত্যের, সেটা হচ্ছে ODBL, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। ওকে, হ্যাঁ সাদিয়া আপু ঠিক আছে, ODBL হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের। গুড। অন্যরা আমরা চেষ্টা করি একটু প্রশ্ন উত্তর করার, তাহলে আমাদের ইয়েটা একটু ঠিকঠাক হয়ে যাবে, জানাশোনাটা। আচ্ছা, 4 নাম্বারটা দেখি আমরা, এটা 29তম বিসিএস এ আসছিল। 4 নাম্বারটা হচ্ছে 29তম বিসিএস এর প্রশ্নে এটা আসছিল, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে রচনা করেন? বাংলা ব্যাকরণ, বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ কে লিখেছে?
ব্রেসি হেলহেড না, ব্রেসি হেলহেড ইংলিশে প্রথম লিখছে। আমাদের প্রশ্ন চেয়েছে দেখেন বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ প্রথম কে লিখছে? বাংলা ভাষায় প্রথম কে লিখেছে? অক্ষয় দত্ত, মার্শম্যান না, বাংলা ভাষায় প্রথমে লিখেছেন রাজা রামমোহন রায়, তাই না? ওই যে বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে দিল, বাংলা ব্যাকরণ বাংলা ভাষায় প্রথম লিখেছে রাজা রামমোহন রায়, এমনকি বাঙালিদের মধ্যেও প্রথম লিখেছেন রাজা রামমোহন রায়। আচ্ছা, এর পরেরটাই আমরা পেয়ে যাব যে তার যে বইটা আছে সেটার নাম কি, তার যে বইটা আছে সেই বইটার নাম কি, এবং এটা ছিল 27তম BCS এ। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণ বইয়ের নাম কি? আমরা জানি বাংলা ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ বই লিখেছেন রাজা রামমোহন রায়, বইটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, বইটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ, যেটা 1833 সালে প্রকাশিত হয়। হ্যাঁ সাদিয়াপা ঠিক আছে, লতিফ ভাই গুড, ঠিক আছে, এই তো। এবং এটা আমরা মনে হয় একটা টেকনিকে পড়েছিলাম, আমাদের টেকনিকটা কি মনে আছে? বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে দিল, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে দিল, বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌরকে দিল। এই যে দেখেন বাংলা ব্যাকরণ আস্তে আস্তে মানে আসুম সাউ বাংলা প্রথম লিখছে, হেলমেট হচ্ছে এনবি হেলহেড ইংলিশে প্রথম লিখছে, রাজা মানে রাজা রামমোহন রায় যিনি লিখেছেন বাংলা ভাষায় প্রথম, এবং গৌর মানে হচ্ছে বইটার নাম গৌড়ীয় ব্যাকরণ। ওকে, আচ্ছা, আশা করি আপনাদের মনে আছে, এগুলো খুব জটিল কিছু না, এগুলো অহরহ প্রশ্ন আছে এবং আমরা এগুলো পারি। ওকে সাদিয়া আপু, লতিফ ভাই 5 এর বি, হ্যাঁ গুড, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু ধ্বনিতত্ত্বের দিকে যাই। ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে আমরা প্রথমে আলোচ্য বিষয়টা একটু দেখি কি কি এসেছিল আলোচ্য বিষয়গুলোর কনসেপ্টগুলোতে। তো প্রথমে আমরা দেখব 41তম BCS এ আসা প্রশ্ন, ধ্বনিতত্ত্ব এবং শব্দতত্ত্বকে, ধ্বনি এবং শব্দকে, সোজা কথায় ধ্বনি এবং শব্দকে বাক্যের মধ্যে ঠিকঠাক ব্যবহার করাকে কি বলে? ওকে, মানে ধ্বনিতত্ত্ব আর শব্দতত্ত্বকে আপনি বাক্যে বসাবেন, সোজা কথায় বাক্যের মধ্যে কোনো কিছু বসিয়ে আলোচনা করলে তার নাম কি? কঠিন প্রশ্ন তাই না বলেন? কারণ আমরা তো ধ্বনিতত্ত্ব বা ধ্বনি বা শব্দ এগুলোকে তো বাক্যে বসাই না। খুব কঠিন প্রশ্ন হয়ে গেছে এটা? না, কঠিন প্রশ্ন না, খুব সহজ প্রশ্ন। ধ্বনিতত্ত্ব বা শব্দতত্ত্ব, ধ্বনি এবং শব্দকে আপনি যখন বাক্যে প্রয়োগ করেন তখন তার নাম কি? রস, রূপ? না, তখন তার নাম বাক্যতত্ত্ব। কারণ বাক্যের মধ্যে বসিয়ে আপনি যা আলোচনা করবেন এটা তো বাক্যতত্ত্বই হবে, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা কঠিন প্রশ্ন মনে হতে পারে অনেক বড়, কিন্তু না, সহজ প্রশ্ন, একটু বুঝলেই সহজ হয়ে যায়। দ্বিতীয় প্রশ্নে আমরা যাই, সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা করা হয়? এটা 18তম BCS এ আসছিল, 18তম BCS এ আসছে, সন্ধি ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয়? তো সন্ধি কোন তত্ত্বে আলোচিত হবে এটা জানার আগে আমাদের জানতে হবে সন্ধি মানে কি। সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন, সন্ধি মানে হচ্ছে ধ্বনির মিলন, সন্ধি মানে ধ্বনির মিলন। তাহলে সন্ধি মানে যদি হয় ধ্বনির মিলন তাহলে অবশ্যই ধ্বনি তত্ত্বে হবে, তাই না? সন্ধি ধ্বনি তত্ত্ব, কারণ সন্ধি মানে ধ্বনির মিলন। আবার একই রকম ভাবে আমরা যখন নত্য সত্য বিধান পড়েছিলাম মনে আছে না, কোথায় আলোচনা হয়? ন ধ্বনির ব্যবহার, স ধ্বনির ব্যবহার, এই স ধ্বনি ন ধ্বনির ব্যবহারকে আমরা নত্য সত্য বিধান বলতাম, ওইটাও ধ্বনি তত্ত্ব। 2 হ্যাঁ ঠিক আছে, সাদিয়া পড়ে গিয়ে গেছে, 3 ঘ চলে গেছে। আচ্ছা, এরপর হচ্ছে এটা সম্মানিত 10 ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানের প্রশ্ন 2023 সালের ব্যাকরণে আলোচ্য বিষয় কোনটা? ধ্বনি ব্যাকরণ আলোচ্য বিষয়। আচ্ছা, শব্দ ব্যাকরণ আলোচ্য বিষয়, বাক্য আলোচ্য বিষয়, সবগুলো আলোচ্য বিষয়। বলেন তো ব্যাকরণ আলোচ্য বিষয় কোনটা? ধ্বনিতত্ত্ব হয়, বাক্যতত্ত্ব হয়, শব্দতত্ত্বই হয়। তাহলে উত্তরটা কি? সবগুলো। কিন্তু যে ঝামেলাটা অনেকে করেছে, প্রথমে ধ্বনি পেয়ে ধ্বনি উত্তর করে ফেলাইছে, ওয়াও ধ্বনি পাইছি, আর তাড়াতাড়ি পরেরটা যাই। পরে যখন প্রশ্ন রিভিশন দিতে গেল দেখলো যে সবই উত্তর। এই জন্য মনে রাখবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যখনই উত্তর সবগুলোই দেওয়া থাকে বা যখনই উত্তর কোনোটি নয় দেওয়া থাকে তখন একটু দেখেন আর কি, মানে প্রশ্নটা পুরোটা পড়েন, হুট করে উত্তর দিয়ে ফেলেন না। আমরা যেটা করি যে অপশন 1 দেখে ছেড়ে ফেলি, একটু সবুর করেন। আচ্ছা, তারপর এটা বাংলাদেশ ব্যাংকের এডিতে প্রশ্ন আসলো 23-এ, বিপরীতার্থক শব্দ।
এই বিপরীতার্থক শব্দ ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব? বলেন দেখি। সাদিয়া উত্তর দিয়ে ফেলেছে আগে, থ্যাংক ইউ। বলেন, ধ্বনিত কোথায় আলোচনা করা হয়? বিপরীতার্থক শব্দ কোথায় আলোচনা করা হবে? মনে আছে? কারণ বিপরীতার্থক থয়রেফ আছে, আমরা খুব সহজে পড়েছিলাম। গৌণার্থ থয়রেফ, মুখ্যার্থ থয়রেফ, সমার্থক থয়রেফ, বিপরীতার্থক থয়রেফ। এই কনসেপ্টগুলো কোথায় হবে? থয়রেফের মধ্যে, মানে অর্থতত্ত্বের মধ্যে। সহজে শিখেছিলাম, তাই না? হ্যাঁ। 5 নাম্বার, এটা পূবালী ব্যাংকের অফিসারে আসছিল 23-এ। কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয়? মানে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় না। আমরা এখানে পড়লাম কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, যায় নাই। ধ্বনি পরিবর্তন, ওয়াও, এরকম হয়ে যায় না মাঝে মধ্যে? হ্যাঁ, কিন্তু প্রশ্ন পুরোটা পড়তে হবে। কোনটি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় নয়? তো নয় কোনটা? ধ্বনি পরিবর্তন ধ্বনিতত্ত্ব, সন্ধি ধ্বনিতত্ত্ব, নত্য সত্য বিধান ধ্বনিতত্ত্ব। তাহলে উপসর্গ, এটা হচ্ছে কারেক্ট আনসার। কারণ উপসর্গ আমরা জানি কোন তত্ত্ব? শব্দতত্ত্ব, তাই না? হ্যাঁ, গুড, এই তো হয়েছে। হ্যাঁ লতিফ ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ লতিফ ভাই এবং সাদিয়া আপু। আচ্ছা ঠিক আছে, আমরা অন্য একটা চেষ্টা করি। চেষ্টা করলে ইনশাল্লাহ পাওয়া যাবে সবই, কোনো কিছুই আমাদের অজানা থাকবে না। ব্যাকরণের যে অংশে শব্দ, বর্গ, বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে? এটা পোস্টমাস্টার জেনারেলে আসছে 2023 সালে। বাক্যের অর্থ, বাক্য না, বর্গ না, শব্দ না, শব্দ, বর্গ এবং বাক্যের অর্থ, মানে শব্দের অর্থ, বর্গের অর্থ, বাক্যের অর্থ আলোচনা করা হয়। তো যেখানে অর্থ আলোচনা করা হবে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ ফিনান্স, অর্থতত্ত্ব আর কি। এখানে যেটা হয়, অনেকেই শব্দ দেখে মনে করে শব্দতত্ত্ব, না, শব্দ চায় নাই তো, চাইছে শব্দ, বর্গ, বাক্যের অর্থ। তাহলে এগুলো কমা দেওয়া মানে হচ্ছে এগুলোর পরেরটার জন্য বোঝাচ্ছে, শব্দের অর্থ বোঝায়, বর্গের অর্থ বোঝায়, বাক্যের অর্থ বোঝায়। এটা হচ্ছে অর্থতত্ত্ব। ওকে। 7 নাম্বার, শব্দ প্রকরণ। এটা পোস্টমাস্টার জেনারেলে আসছিল, পোস্টাল অপারেটরের 23 নাম্বার 2023-এ। শব্দ প্রকরণ কোন তত্ত্বে আলোচিত হয়? শব্দ প্রকরণ। তাহলে শব্দ প্রকরণে তো আমরা অর্থ পাচ্ছি না, শব্দ প্রকরণে আমরা অর্থ পাচ্ছি না, শব্দ প্রকরণে আমরা বাক্য পাচ্ছি না, শব্দ প্রকরণে শব্দই পাবো। তাহলে এটা শব্দতত্ত্ব। শব্দতত্ত্ব এখানে নাই, হাই হাই, তাহলে তো বিপদ হয়ে গেল। কিন্তু আছে কোথায়? রূপতত্ত্বে, তাই না? কারণ আমরা জানি রূপতত্ত্বের আরেকটা নামই কি? শব্দতত্ত্ব। রূপতত্ত্বের আরেকটা নামই হচ্ছে শব্দতত্ত্ব। ওকে। নিচের কোনটি বাংলা ব্যাকরণের শাখা নয়? এটা ডাকে আসছিল। কোনটি বাংলা ব্যাকরণের অংশ নয়? তাহলে দেখেন, ধ্বনিতত্ত্ব কি বাংলা ব্যাকরণে আছে? রূপতত্ত্ব আছে, বাক্যতত্ত্ব আছে, ভাষাতত্ত্ব আছে, কোনটা নাই বলেন বাংলা ব্যাকরণে? আমরা মূল আলোচ্য বিষয় কোনটা পাইনি। এটা খুব সহজ প্রশ্ন। মূল আলোচ্য বিষয় কোনটি এটা বললেই হয়ে যাইতো, বা কোনটির মূল আলোচ্য বিষয় নয়। কারণ আমরা জানি আমাদের অধবাস, অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব আছে, ভাষাতত্ত্ব নাই। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? গ্যাস কোম্পানি টেকনিশিয়ান আসলে 23-এ। ধ্বনিতত্ত্ব অংশে আলোচনা করা হয় কোনটা? সমাস কি ধ্বনিতত্ত্বে? না। প্রত্যয় ধ্বনিতত্ত্বে? না। কারক ধ্বনিতত্ত্বে? না। তাহলে কোনটা? সন্ধি। কেন? সন্ধি মানে হচ্ছে, সন্ধি মানে জানো কি? ধ্বনির মিলন। তাহলে দেখেন, বিশেষণে আসলেও অন্যান্য জায়গায় কিন্তু অনেক আসে। নত্য সত্য বিধান কোথায় আলোচনা করা হয়? এটা ডাক, জীবন বিমান অ্যাকাউন্টেন্টে আসছে, আবার ডাক বিভাগের পোস্টম্যানও আসছিল 22-এ এবং 23-এ, দুইবার আসছে। তারপরে খেয়াল করেন, নত্য সত্য বিধান এবং সন্ধি এটা বারবার আসে। এবং আমরা পড়ানোর সময় বলেছিলাম যে ধ্বনিতত্ত্বে যে আমাদের এই কনসেপ্টটা আসে, এই সন্ধি এবং নত্যসত্য বিধান, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ক্লাসেও বারবার আপনাদেরকে বলেছিলাম, মনে আছে কিনা আপনাদের? নত্যসত্য বিধান কোন তত্ত্বে আলোচিত হয়? ধ্বনিতত্ত্বে। কেন? কারণ নত্যসত্য বিধান মানে হচ্ছে নধ্বনি স্বধ্বনির ব্যবহার, নধ্বনি স্বধ্বনির ব্যবহার, নধ্বনি স্বধ্বনির ব্যবহার, তাই না? হ্যাঁ। ওকে, এই গেল ধ্বনিতত্ত্ব আলোচ্য বিষয়। এবার আমরা চলে যাই ধ্বনিতত্ত্বে। আমরা ধ্বনিতত্ত্বে যাই, আমাদের একদম মূল কনসেপ্টে, যেটা আমাদের জন্য অনেকেরই খুব কঠিন লাগে। ধ্বনিতত্ত্ব, ওয়াও, বিশাল, ও মাই গড এরকম লাগে। আচ্ছা, আমরা প্রথমেই
46 বিসিএস এর প্রশ্নটা একটু দেখি। প্রশ্নটা আমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। কেন কঠিন হয়ে যাবে? আমরা স্বরধ্বনির উচ্চারণ তো জানি না, কিন্তু জানতে হবে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ স্থানে অবস্থান করে। জিহ্বা উচ্চ স্থানে অবস্থান করে। তাহলে এখানে 4টা স্বরধ্বনি আছে। এই 4টা স্বরধ্বনি উচ্চারণের সময় কোনটা জিহ্বা উচ্চ স্থানে অবস্থান করে? কারণ আমরা যখন স্বরধ্বনি উচ্চারণ করি আমরা জানি বাতাসটা জিহ্বার উপরিভাগ দিয়ে বেরিয়ে যায়। তো ওই বাতাসটা যখন বের হয়ে যায় তখন আমাদের জিহ্বাটা কখন কোথায় অবস্থান করে? তখন আ বললে জিহ্বা কোথায় যাচ্ছে। আবার এ বললে কোথায় আছে জিহ্বাটা। আবার যখন বলছি ই বললে বাতাসটা কোন দিক দিয়ে যাচ্ছে জিহ্বার, বা বাতাসটা বা আমাদের জিহ্বার অবস্থানটা কই আছে। এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা যেটা হয় আমরা আসলে অ আ ই ও এগুলো উচ্চারণ করার সময় এত খেয়াল করি না যে কোন দিকে আছে না আছে। এই জন্য আমাদের এটা হুট করে কঠিন লাগতে পারে, বাট ভয় পাওয়ার কিছু নেই। আমরা একটু চেষ্টা করলে দেখবেন এটাও সহজে সলভ করা সম্ভব হবে। ওকে, আচ্ছা আমরা উচ্চারণটা তাহলে একটু দেখে নেই। ওকে, এই উচ্চারণটার জন্য আমরা এখানে একটা ছবি আগে রেখে দিয়েছি আপনাদের সহজে বোঝানোর জন্য। খেয়াল করেন। ওকে, এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে দেখার বিষয়টা হচ্ছে আচ্ছা এটা একটু ছোট করে নেই তাহলে আপনাদের একটু দেখতে সহজ হবে। ওকে, প্রথমে আমরা জিহ্বার উচ্চতার কথা বলি। জিহ্বার উচ্চতা মানে হচ্ছে জিহ্বা কখন একদম উঁচু লেভেলে থাকে, মিডলে থাকে, নিচে থাকে। জিহ্বা উপরে নিচে আবার কি, আমরা যখন উচ্চারণ করি না আ দেখুন জিহ্বা নিচে আছে। আমরা যখন উচ্চারণ করি না ই দেখুন জিহ্বা উপরে উঠে গেছে। বুঝতে পারছেন? এটা হচ্ছে জিহ্বার কনসেপ্টটা আর কি। তো জিহ্বা কখনো কখনো উচ্চে থাকে, কখনো উচ্চ মধ্য মানে মিডলের একটু উপরে, আবার কখনো নিম্ন মধ্য মিডলের একটু নিচে, আবার কখনো একদম নিচে থাকে। আপনি অ উচ্চারণটা আপনি নর্মালি দেখেন অ বললে জিহ্বা যেখানে আছে, আ বললে জিহ্বা নিচে নেমে গেছে, তাই না? আবার ই বলেন উপরে উঠে গেছে, তাই না? হ্যাঁ। তা আমরা সাধারণত আমরা যে মৌলিক স্বরধ্বনি পড়েছিলাম মনে আছে আপনাদের? মৌলিক স্বরধ্বনি বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। মৌলিক স্বরধ্বনি ছিল 7টা। মৌলিক স্বরধ্বনি ছিল 7টা। এই যে 7টা মৌলিক স্বরধ্বনি ছিল, এই 7টা মৌলিক স্বরধ্বনির উচ্চারণ স্থানটাকে আমরা এখানে স্বরধ্বনির উচ্চারণ বলে বলছি। আচ্ছা এখন আমরা একটু দেখে নেই 4টা স্টেপ কি কি। প্রথমটা হচ্ছে উচ্চ, জিহ্বাটা উচ্চে থাকা। আচ্ছা, একটা হচ্ছে উচ্চ মধ্য। উচ্চ মধ্য মানে হচ্ছে মিডলের একটু উপরে। আরেকটা হচ্ছে নিম্ন মধ্য, এটা হচ্ছে মিডলের একটু নিচে। আর নিম্ন মানে হচ্ছে একদম নিচে। ওকে, আচ্ছা জিহ্বার অবস্থান যদি আমরা দেখি, উচ্চারণের বাতাসটা আসলে কোথায় স্পর্শ করে যায়। কোনো কোনোটা একদম জিহ্বার সামনে থাকে উচ্চারণ হয়, কখনো কখনো দেখবেন জিহ্বার মাঝখানে প্রেসার পড়ছে, কখনো জিহ্বার পিছনে প্রেসার পড়ছে। এই অংশটা এগুলো পরীক্ষা এখন আসে না, তাও খেয়াল রাখতে পারেন। এটা হচ্ছে ঠোঁটের উন্মুক্ততা, মানে যখন আপনি উচ্চারণ করেন ঠোঁটটা অনেক বড় করে ফেলেন তখন এটা হচ্ছে বিবৃত, আর যখন একদম ছোট থাকে তখন হচ্ছে সংবৃত। যেমন ঠোঁট বড় হয়ে গেছে না, এটা হলো সংবৃত। আবার ই বললে দেখবেন ঠোঁটটা বেশি হয় না, প্রসারণ হয়নি, উন্মুক্ত হলো সংবৃত। এটা আপাতত গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই অংশটা। খেয়াল করেন, আমরা যখন উচ্চারণ করি নিজেদের চেষ্টা করেন, আমরা যখন উচ্চারণ করি ই বা যখন উচ্চারণ করি ও বা উ, তখন দেখবেন জিহ্বাটা একদম উপরে আছে। এই জন্য ই এবং ও এগুলো হচ্ছে উচ্চে আছে। আবার যখন বলি এ তখন দেখবেন আপনি পার্থক্য তৈরি করেন। নিজেরা উচ্চারণ করে দেখেন। বললে জিহ্বা যেখানে আছে বলেন দেখবেন এটা নিচে নেমে গেছে, উপর থেকে একটু নিচে নেমে গেছে। এই জন্য এটা হচ্ছে উচ্চ মধ্য। আবার যদি উচ্চারণ করেন এ বললে দেখবেন আরেকটু নেমে গেছে, বললে আরেকটু নেমে গেছে। আবার আ বললে একদম নিচে নেমে গেছে। একদম উপরে, উপর থেকে একটু নিচে, আরেকটু নিচে, একদম নেমে গেছে। ঠিক আছে? তাহলে উচ্চে থাকে ই এবং ও, উচ্চ মধ্যে থাকে এ এবং উ, নিম্ন মধ্যে থাকে এবং অ, আর নিচে থাকে আ। ঠিক আছে? তো এটা একটু কষ্ট করে 2-3 বার লিখে ফেলবেন, আগে নিজের উচ্চারণ করে করে। ওকে, মিলাই ফেলবেন। যেমন যেখানে আছে একটু নেমে গেছে, আরেকটু নেমে গেছে, একদম নিচে নেমে গেছে জিহ্বা।
এই হচ্ছে আমাদের জীবের অবস্থান অনুসারে বা জীবের উচ্চতা অনুসারে আমাদের 7টা মৌলিক স্বরধ্বনি। এবং এটা রিসেন্টে অনেক প্রশ্ন আসছে, সো একটু কষ্ট করে এটা একটু ভালো করে পড়তে হবে, কারণ এটা ইদানিং প্রচুর প্রশ্ন হচ্ছে, প্রচুর প্রশ্ন। তাহলে দেখেন, বাংলা ভাষায় কোন স্বরধ্বনি জিহ্বা উচ্চে থাকে, মানে কোনটা উচ্চারণ করার সময় জিহ্বা উপরে থাকে? আ তো একদম নিচে চলে যায়, সেটা হবে না। এ এ এ এ বললে কি অনেক উপরে উঠছে? না। উ বললে উঠছে? না। ও, এটা উঠবে। মানে আছে একদম প্রথমটা আমরা যেটা দেখেছিলাম, একদম প্রথমে রসই এবং রস যেটাকে বলি, ই এবং ও, এই দুইটা হচ্ছে উপরে থাকে। ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্ন যেটা আসছিল সেটা হচ্ছে জিহ্বার অবস্থান না, জিহ্বার উচ্চতার উচ্চে থাকে কোনটা। তাহলে উচ্চে থাকে কোনটা আমরা যদি দেখি, আমাদের উচ্চে থাকে হচ্ছে এটা এবং রসই। ঠিক আছে, এটা আমাদের কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো জিজুস্থান বিশেষ এটা আসছিল, সরি, জিজুস্থান বিশেষের আরেকটা প্রশ্ন আমরা দেখি, সেটা হচ্ছে বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টা? বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? যৌগিক স্বর কয়টি আছে আমাদের বর্ণমালায়? এখানে এই প্রশ্নটা কঠিন করে দিয়েছে, কিন্তু এটাও কিন্তু আপনাদেরকে আমি শিখিয়েছিলাম, মনে আছে কিনা। এখানে কঠিন কেন? আমরা শিখেছিলাম যে আমাদের মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি 7টা। আর যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি হচ্ছে 25টা। যৌগিক স্বর 25টা। আচ্ছা, এই 25টার মধ্যে, এগুলো তো টোটাল বাংলা ভাষায়, এই 25টার মধ্যে বর্ণমালাতে কয়টা আছে? এই 25টার মধ্যে বর্ণমালায় আছে 2টা, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। যদি এই বর্ণমালার জায়গায় ভাষা দিত যে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি কয়টা, তাহলে বলতাম 25টা। বাংলা ভাষায় 25টা আছে, কিন্তু বাংলা বর্ণমালায় কয়টা যৌগিক স্বরধ্বনি স্থান পেয়েছে? 2টা, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। ওকে, আচ্ছা, আমরা কিন্তু এটাও ভেঙে ভেঙে পড়াইছিলাম ক্লাসে, মনে আছে তো আপনাদের? আচ্ছা, ঠিক আছে, 3 নম্বরে যাই আমরা। এটা 45তম বিসিএস এর প্রশ্ন, 45 বিসিএস এর প্রশ্ন এটা। ধ্বনি সম্পর্কে নিচের কোনটা সঠিক নয়? ধ্বনি সম্পর্কে কোনটা সঠিক নয়? ধ্বনি দৃশ্যমান, ধ্বনি দেখা যায় না, ধ্বনি তো অদৃশ্য। ধ্বনি দেখা যাচ্ছে মুখ দিয়ে? না। মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি? ভাষার মূলে কি ধ্বনি থাকে না? বলেন তো, ভাষার মূলে কি থাকে? ধ্বনি থাকে। ঠিক আছে না? হ্যাঁ, সবকিছুর মূলেই হচ্ছে ধ্বনি। তাহলে এটা তো ঠিক আছে। ধ্বনি উচ্চারণীয় এবং শ্রবণীয়, ধ্বনি উচ্চারণ করা যায় এবং শোনা যায়, হ্যাঁ, এটাও ঠিক আছে। অর্থবোধক ধ্বনিগুলো মানুষের বিভিন্ন ভাষার বাক ধ্বনি তৈরি করে, হ্যাঁ, এটাও ঠিক আছে। এই 3টাই সঠিক, তাহলে এটা সঠিক নয়। তাহলে এটাই আমাদের উত্তর। প্রশ্নে কি চাইছিল? কোন বাক্যটি সঠিক নয়? তাহলে ধ্বনি দৃশ্যমান, এটা সঠিক নয়। ওকে, 45 বিসিএস এর প্রশ্ন ছিল এটা। আচ্ছা, এবার আমরা 4 নাম্বারটাতে যাই। এটাও 45তম বিসিএস এর প্রশ্ন, খেয়াল করেন। প্রত্যেক বিসিএস এ আমাদের এই স্বরধ্বনির উচ্চারণ আসতেছে, তাহলে স্বরধ্বনির উচ্চারণ আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। 45তম বিসিএস এর প্রশ্ন ছিল, নিচের উচ্চারণ রীতি অনুসারে কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? উচ্চ মধ্য কোনটা? তাহলে দেখেন, অ কি উচ্চ মধ্য? ও, আ, এ কোনটা হবে? একটু আগে পড়িয়েছি, দেখেন তো, বলতে পারেন কিনা, চেষ্টা করেন। উচ্চ মধ্য মানে একদম উঁচুতে না, একদম নিচুতে না। উচ্চ মধ্য মানে হচ্ছে, এটা হলো উঁচু, এটা হলো নিচু, এটা হলো উচ্চ মধ্য, উচ্চ নিম্ন। আমাদেরকে এইটা চাইছে, এটা এখানে কোনটা ছিল? আর একদম উপরে কি পেয়েছিলাম? একদম উপরে পেয়েছিলাম ই এবং ও। একদম নিচে পেয়েছিলাম কি? নিচে পেয়েছিলাম আ, তাই না? আচ্ছা, আর উচ্চ নিম্নতে কি পেয়েছিলাম? এ আর অ। তাহলে এখানে কি কি আছে বলেন দেখি, কি কি আছে? আচ্ছা, আবারও 4টা দেখেন, আমার হাতে লিখে যদি না বুঝেন। একদম উচ্চে আছে এই 2টা, উচ্চ মধ্যে আছে এই 2টা, নিম্নে আছে এই 2টা আর এটা। তাহলে
আমাদের প্রশ্ন চেয়েছে উচ্চ মধ্য। উচ্চ মধ্যে তাহলে কি আছে বলেন তো? হ্যাঁ, থ্যাংক ইউ লতিফ ভাই। লতিফ ভাই উত্তর করেছেন এ। আচ্ছা, অন্য কেউ? আচ্ছা, অ তো হচ্ছেই না, ও হচ্ছে উচ্চ নিম্ন। ও হচ্ছে ও কি হবে? ও কি হইতে পারে বলেন তো? 4 ঘ এ। আচ্ছা, তাহলে আমাদের উত্তর আসলে এটাও হয় এটাও হয়, কিন্তু এখানে যেটা হয়েছিল উচ্চ মধ্য সম্মুখ চাইছিল, মানে একদম সামনে থেকে উচ্চারণ হয় কোনটা। তো সামনে থেকে উচ্চারণ মানে সম্মুখের ক্ষেত্রে হলে আমরা হচ্ছে এ নিব। এটা হচ্ছে আগে, এটা হচ্ছে পরে, মানে এটা জিওবার আগে থেকে হয় এ ও এ এ এ বলে দেখবেন প্রেশারটা আগাতে লাগছে এ। আর যখন বলছি ও তখন দেখবেন বাতাসটা জিওবার পিছনে হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এটার উত্তর করছি। থ্যাংক ইউ লতিফ ভাই এবং জয়নুল ভাই। আচ্ছা, আপনারা আমার চেয়ে ভালো ছবি দেখে ফেলেছেন। ওকে, ঠিক আছে, এটা ভালো। যত দেখবেন, যত সহজে মনে রাখবেন তত ভালো, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমরা এখানে 4টা করেছি, আবার করি, খেয়াল করেন। জিওবার এটা হচ্ছে উচ্চ, এটা হচ্ছে নিম্ন, এটা হচ্ছে উচ্চ নিম্ন, এটা হলো উচ্চ মধ্য। তাহলে উচ্চে এটা হলো সামনে উচ্চারণ হয় আর এটা পিছনে। ওকে, এটা সামনে উচ্চারণ হয়, এটা পেছনে। এটা সামনে উচ্চারণ হয়, এটা পেছনে, আর এটা তো এখানে। ওকে, সিম্পল জিনিস, একটা স্থির মতো করি, সহজে মনে রাখা যায়। ও পশ্চাৎ, হ্যাঁ লতিফ ভাই থ্যাংক ইউ। ওটা হচ্ছে পশ্চাৎ। এ এ বললে বাতাস আগাতে হয়, ও বাতাস পিছনে হয়। ওকে, গুড, অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে একই রকম আরেকটা উচ্চারণ আমরা পাবো 43তম বিসিএসে আসছে নিম্ন বিবৃত। নিম্ন বিবৃত মানে, বিবৃত মানে কি? বিবৃত মানে হচ্ছে যেখানে মুখটা বড় হয়ে যাবে। তাহলে এটা তো আপনি এখানেও মিলাইতে পারি, দেখেন এটা হচ্ছে বিবৃত, আ অনেক খুলে গেছে, তাহলে এটা হচ্ছে নিম্ন বিবৃত, মানে অল্প খোলে। ওকে, মানে একই চার্টে সব হয়ে যায় বসে। দেখেন নিম্ন বিবৃত বলতে এই যে নিম্ন বিবৃত, নিম্ন বিবৃত একদম নিচে বিবৃত হওয়াটা। তো নিচে একদম বিবৃত হওয়াটার ক্ষেত্রে আমাদের তো এটা খুব সহজে উত্তর করে ফেলা যাচ্ছে, আর অন্যদিকে তাকাতেই হচ্ছে না, সেটা হচ্ছে আ। ওকে, নিম্ন বিবৃত হচ্ছে আ। আচ্ছা, 6 নাম্বারটা যাই আমরা। বাকযন্ত্রের অংশ কোনটা? 43তম বিসিএস প্রশ্ন। বাকযন্ত্র থেকে বলতে পারেন, বাকযন্ত্র মনে আছে কিনা? আমরা বাকযন্ত্র পড়েছিলাম কিসে? বাকযন্ত্র পড়েছিলাম আমরা যখন ধ্বনি পড়তে যাই, তাই না? যে আমরা যা কিছু উচ্চারণ করি সবকিছুই কোত্থেকে আসে? বাকযন্ত্র থেকে আসে। বাকযন্ত্র মানে কি? ফুসফুস। ফুসফুস থেকে বাতাসটা আসে গলনালীতে, তারপর স্বরতন্ত্রে, তারপর কণ্ঠনালী, তারপর কিছু নাক দিয়ে, তারপর বাকিটা বা সবচেয়ে বেশি জিহ্বায় আসে। জিহ্বা বাতাসটা স্পর্শ করায় তালুতে, মূর্ধাতে, ঠোঁটে, দাঁতে, তারপর বের করে। এই যে ফুসফুস, গলনালী, স্বরতন্ত্র, কণ্ঠনালী, দন্তমূল, নাসিকা, ঠোঁট, দাঁত, মূর্ধা, এই সবগুলোর নাম কি? বাকযন্ত্র, তাই না? এই সবগুলোর নাম হচ্ছে বাকযন্ত্র। তাহলে এখানে ফুসফুস এটা বাকযন্ত্র। আচ্ছা, দাঁত এটাও বাকযন্ত্র। স্বরযন্ত্র মানে আমাদের এই যে ভোকাল কর্ড, এটাও বাকযন্ত্র। তাহলে কি উত্তর হবে? সবগুলো। বাকযন্ত্র কোনটা? বাকযন্ত্র সবগুলো। ঠিক আছে, 6 ঘ। হ্যাঁ লতিফ ভাই থ্যাংক ইউ। লতিফ ভাই পারফেক্ট আনসার উত্তর দিচ্ছে। বাকিটা চেষ্টা করেন, মিলেমিশে করি আমরা, একা একা করছি আমি। আচ্ছা, 41তম বিসিএস এর প্রশ্ন পাচ্ছি আমরা। 41তম বিসিএস এর প্রশ্ন পাচ্ছি, ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? ও মাই গড, এটা তো অনেক কঠিন প্রশ্ন। এটা কি আপনারা পারবেন? বলেন তো, ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে কি বলে? রেফ না, রেফকে বলে না। কার তো স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপ? হসন্ত না, হসন্ত নিচে থাকে। স্বরধ্বনির সংক্ষিপ্ত রূপের নাম হচ্ছে ফলা। ফলা কয়টা মনে আছে? 6টা। কি কি? আর রেসিস্টেন্স লাগবে না, কি আসে? ফলা 6টি। কি কি ফলা? 6টা হচ্ছে মনে, রবে, জল।
তাই না? ম ন র ব জল, এই 6টাই হচ্ছে ফলা। ওকে, হ্যাঁ 7 ঘ ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 8 নাম্বার, এটা আসছিল 41তম বিসিএস এর প্রশ্ন। ওয়ান্স अगेन গণিতে কিন্তু প্রচুর প্রশ্ন আছে। আচ্ছা, নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত প্রত্যেকটা ধ্বনি, মানে আমরা নিঃশ্বাসের সময় সবচেয়ে কম যে উচ্চারণটা করি, বলেন নিঃশ্বাসের সময় সবচেয়ে কম যে উচ্চারণটা করি, নিঃশ্বাসের সময় সবচেয়ে কম যে উচ্চারণটা করি, বলেন বলেন বলেন, চেষ্টা করেন। নিঃশ্বাসের সময় সবচেয়ে কম যে উচ্চারণটা করি ওটার নাম জানো কি? মানে সবচেয়ে কম যেটা উচ্চারণ করি এক নিঃশ্বাসে, ওটার নাম কি? এক নিঃশ্বাসে সবচেয়ে কম যে উচ্চারণটা করি তার নাম কি? চেষ্টা করেন। ধ্বনি। এক নিঃশ্বাসে সবচেয়ে কম উচ্চারণ করি, এটা কি ধ্বনি? ওটা কি বর্ণ? তাহলে এটার নাম কি? এক নিঃশ্বাসে সবচেয়ে কম যে উচ্চারণটা করি, এক নিঃশ্বাসে সবচেয়ে কম যে উচ্চারণটা করি, ধ্বনি পরিমাপের একক, ধ্বনি পরিমাপের একক কোনটা? 41তম বিসিএসে আসছে 8 খ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এক নিঃশ্বাসে সবচেয়ে কম যে উচ্চারণটা আমরা করি, এক নিঃশ্বাসে সবচেয়ে কম যে উচ্চারণটা করি সেটা হচ্ছে অক্ষর, ধ্বনি পরিমাপের একক। যেমন মা, মা একটা উচ্চারণ করছি, রাত একটা উচ্চারণ হচ্ছে, রাত্রি, রাত্রি, রাত্রি বললে সবচেয়ে কম উচ্চারণ কি হয়? রাত রি, তাহলে 2টা উচ্চারণ আছে। সবচেয়ে কম যে উচ্চারণটা করি স্বল্পতম নিঃশ্বাসে, স্বল্পতম নিঃশ্বাসে সবচেয়ে কম যে উচ্চারণটা করি সেটার নাম হচ্ছে অক্ষর, তাই না? হ্যাঁ ফায়াজ ভাই স্বাগত আপনাকে। আচ্ছা, এটা হচ্ছে 38তম বিসিএস এর প্রশ্ন। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা? বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা? এটা সবচেয়ে বেশি বার আসা প্রশ্ন সব জায়গায়। মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টা। এবার একটু বলেন তো, যদি বলতো বাংলা বর্ণমালায়, যেটা 44 বিসিএসে আসছিল, ওই একই রকম ভাবে যদি আসে বাংলা বর্ণমালায়, বাংলা বর্ণমালায়, বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টা? বাংলা বর্ণমালায় মৌলিক স্বর কয়টি? বলেন দেখি। বাংলা বর্ণমালায় মৌলিক স্বর কয়টি? পলাশ ভাই স্বাগত আপনাকে আমাদের ক্লাসে। বলেন বলেন দেখি, বাংলা বর্ণমালায় মৌলিক স্বর কয়টি? 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 হ্যাঁ লতিফ ভাই অনেক ধন্যবাদ। বাংলা বর্ণমালা যদি বলা হয় বর্ণমালায় কয়টি, তাহলে উত্তর হবে 6টি। কারণ আমরা যে মোট বাংলা ভাষায় যে টোটাল 7টা পাই, এর মধ্যে এ নামে একটা ধ্বনি আছে, তাই না? কিন্তু এ নামের যে ধ্বনিটা আছে, এ নামের যে ধ্বনিটা আছে ওইটা তো বর্ণমালায় নাই। বর্ণমালায় কয়টা আছে? 6টা। বর্ণমালায় কয়টা আছে? 6টা। ঠিক আছে, আমাদের বাংলা ভাষায় আছে 7টা, মৌলিক স্বরধ্বনি 7টি, কিন্তু বর্ণমালাতে কয়টা স্থান পেয়েছে? 6টি। আমরা তো ক্লাসে অল্প প্রাণ আর 2-4, 2-4 হচ্ছে মহাপ্রাণ। তাহলে এখানে মহাপ্রাণ চেয়েছে, মহাপ্রাণ তাহলে কি হবে? 2 এবং 4। বিশেষ প্রশ্ন তো সহজ হয়, হয়েছে তো? হয়তো একটু মন দিয়ে পড়লে সবই হয়। হ্যাঁ জানাল ভাই ধন্যবাদ আপনাকেও। ওকে আচ্ছা, এরপরে 37তম বিশেষের প্রশ্ন আরেকটা। ঔ, ঔটা কি ধরনের স্বরধ্বনি? কি ধরনের? তালব্য স্বরধ্বনি, মিলিত স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি, কোনোটি নয়। ঔ, ঔটা কি হবে বলেন দেখি, আপনাদের উপর ছেড়ে দিলাম, বলেন ঔ কি হবে? ও মনে অনেক কঠিন তাই না, আমরা পারবো না, ও মাই গড কেমনে হবে, কেমনে হবে? চেষ্টা করেন, খুবই সহজ, এটার উত্তরটা খুবই সহজ। ও, এটার উত্তরটা খুবই সহজ। চেষ্টা করি আমরা, চেষ্টা করলে অবশ্যই পারা যাবে, একদম টেনশন করতে হবে না, একটু চেষ্টা করেন। আচ্ছা আমরা একটু আছি, আর কিছু প্রশ্ন সলভ করি। আমরা অলরেডি 30-এর উপরে সলভ করে ফেলেছি মিলেমিশে, আমরা আরো কিছু সলভ করে ফেলি। ওকে চেষ্টা করি আমরা। ও, ওটা কি হবে তাহলে?
ওকে, অনেক উত্তর করেছেন, আলহামদুলিল্লাহ। ওকে, থ্যাংক ইউ। তাহলে ও হচ্ছে যৌগিক স্বরধ্বনি, রাইট। এই যৌগিক স্বরধ্বনি কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে ও আর একটা হচ্ছে ওই, এই দুইটা হচ্ছে যৌগিক স্বরধ্বনি। থ্যাংক ইউ। আচ্ছা, 12 নম্বরে চাই আমরা বন্ধন। এটা 36 বিসিএসে আসছিল। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? খেয়াল করেন, অক্ষর বিন্যাস চেয়েছে, অক্ষর বিন্যাস। কিন্তু মজার ব্যাপার হচ্ছে ওই পরীক্ষায় মোস্টলি ক নাম্বারের উত্তর দিয়ে আসছে, কিন্তু এটার উত্তর তো ক না। এটার উত্তর ক না। কেন এটার ক না বলেন তো? বলেন এটার উত্তর কি হবে? বন্ধন, বন্ধনের উত্তর ক হবে না। কেন হবে না? কতে তো আসলে অক্ষর বিন্যাস করে নাই। কতে কি করেছে? কতে যেটা করেছে এটা হচ্ছে বর্ণ বিন্যাস করেছে। আমরা বলেছি অক্ষর বিন্যাস। অক্ষর বিন্যাস কিভাবে করে? আমরা যখন উচ্চারণ করি, উচ্চারণের সবচেয়ে কম যে উচ্চারণটা হয় ওটাকে বলি আমরা অক্ষর। তাহলে বন্ধন, 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 এখানে আসলে দুইটা অক্ষর হয় এবং এটা হচ্ছে সঠিক অক্ষর বিন্যাস 12 খ, তাই না? হ্যাঁ, ঠিক আছে। ওকে, হ্যাঁ, আপনাদেরটা ঠিক হয়েছে। আচ্ছা, এরপরটাতে যাই আমরা। এটাও 36তম বিসিএস এর প্রশ্ন। এই প্রশ্ন ছিল বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টা? অর্ধমাত্রা কয়টা আছে? অর্ধমাত্রা এই বলেন তো। এটা তো অনেক সহজ, পারার কথা সবার। বলেন তো অর্ধমাত্রা কয়টা আছে আমাদের? আমরা তো একটা গল্প দিয়ে শিখেছিলাম, তাই না? আমরা দাঁত হিসেব করেছিলাম, পূর্ণ দাঁত। পূর্ণ দাঁত কয়টা? অর্ধেক পাশে থাপ্প দিলে কয়টা পড়বে? আর দাঁতহীন কয়টা, তাই না? মনে আছে? বলেন দেখি। ওকে, আমাদের পূর্ণ দাঁত ছিল 32টা, আর অর্ধেক পাশে থাপ্পড় দিলে 32টা ফেলা সম্ভব না, 16টা ফেলা সম্ভব, কিন্তু নিচের দাঁতগুলো ফেলা সম্ভব না। অর্ধেক পাশে দিলে কয়টা পড়তো? 8টা। আমাদের পূর্ণমাত্রা হচ্ছে 32, অর্ধমাত্রা হচ্ছে 8, তাই না? এটা আমরা খুব সহজে শিখেছিলাম। আচ্ছা, ঠিক আছে। 32তম বিসিএসের প্রশ্ন, ভাষার ক্ষুদ্রতম একক কোনটা? ভাষার সবচেয়ে ছোট একক কোনটা বলেন? ভাষার সবচেয়ে ছোট একক কি? মানে ভাষার সবচেয়ে ছোট অংশে আমরা কোথায় যাই? শব্দ না, শব্দের বাক্য, বাক্য তো বাক্যে ছোট আছে। শব্দ, শব্দে ছোট আছে। বর্ণ, বর্ণ হইতে পারতো, কিন্তু বর্ণ তো একদম ছোট না, কারণ বর্ণ দিতে শুরু হয় না, শুরু হয় কি দিয়ে? ধ্বনি দিয়ে। ধ্বনিকে যখন লিখি তখন বর্ণ হয়। তাহলে ধ্বনি হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম একক। ধ্বনি হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম একক। 15 নাম্বার, এটা 30তম বিসিএসে আসছে। নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ? দেখেন দুইটা কনসেপ্ট করেছে, অঘোষও বলেছে অল্প প্রাণও বলেছে। অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ। তাহলে অঘোষ অল্প প্রাণ মানে এখানে আমরা একটা খুঁজবো না, কয়টা খুঁজবো? দুইটা খুঁজবো। অঘোষ খুঁজবো, অল্প প্রাণ খুঁজবো। কিন্তু সহজে খেয়াল করেন, অঘোষ হচ্ছে 1 2, অল্প প্রাণ মানে হচ্ছে 1 3। তাহলে অঘোষ হবে, অল্প প্রাণও হবে। কোন নাম্বারটা? 1 নাম্বারটা। ওকে, তাহলে দেখেন আমরা অঘোষ খুঁজে বের করি আগে, তাহলে সহজ হয়ে যাবে। ব আছে, প ফ ব, এটা 3 নাম্বার। 3 নাম্বার হলে তো অঘোষ হবে না, বাতিল। ট ঠ,
ট ঠ অঘোষ হবে, ঠিক আছে, কিন্তু ট অল্প প্রাণ, ঠ মহাপ্রাণ, ঠ মহাপ্রাণ, তাহলে এটা হবে না, কারণ অঘোষ অল্প প্রাণ চাচ্ছি আমরা। প ফ, প ফ দ্বিতীয় বর্ণ, তাহলে অঘোষ আছে। প ফ দ্বিতীয় বর্ণ, অল্প প্রাণ হয় না, মহাপ্রাণ হয়, এটা বাতিল। চ, চ হচ্ছে প্রথম বর্ণ, অঘোষ, চ প্রথম বর্ণ, অল্প প্রাণ, এটা উত্তর। ওকে, আচ্ছা। 29তম বিসিএসে আসছিল বাংলা স্বরবর্ণ কয়টি? এটা খুবই কঠিন প্রশ্ন। এই বাংলা স্বরবর্ণ কয়টি, এই প্রশ্ন কেন আসছিল? কারণ অনেকে যেটা করেছে এই সহজ প্রশ্ন অংশে বিদঘুটে হয়ে যায়। যেমন আপনারা একটু খেয়াল করে দেখবেন, বা আপনারা যারা প্রশ্ন অ্যানালাইসিস করেছেন, আমাদের যখন ঢাকার কার্যক্রমগুলো সহজ করার জন্য যখন ঢাকার সিটি কর্পোরেশনকে দুইটা ভাগে ভাগ করা হলো, তখন বিসিএস এ প্রশ্ন আসছিল বাংলাদেশের রাজধানী কোনটি? ঢাকা, উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা, পুরান ঢাকা। সহজ প্রশ্ন, বাংলা স্বরবর্ণ কয়টি, এটাও প্রশ্ন আছে। চিন্তা করেন কি অবস্থা আমাদের। মাঝে মধ্যে আমরাও এরকম সহজ প্রশ্ন পেলে গুলাই ফেলি, এই জন্য ঝামেলাটা হয়। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ, মাত্রাহীন আমরা পেয়েছিলাম পূর্ণ দাঁত 32টা, অর্ধেক তাপ দিলে পড়বে 8টা, আর দাঁতের হিসাবের বাইরে কয়টা? 10টা, মানে দাঁতহীন। দাঁতহীন মানে মাত্রাহীন। বাংলা বর্ণমালায় মাত্রাহীন হচ্ছে 10টা। ওকে, বর্ণ, এটা 14তম বিসিএসের প্রশ্ন, এটা খুব সহজ। বর্ণ কি? শব্দের ক্ষুদ্রতম অংশ? না। একসাথে উচ্চারিত হওয়া ধ্বনি, মানে একসাথে উচ্চারণ হয় এরকম? না। ধ্বনির শ্রুতি কার্যরূপ, মানে ধ্বনি শুনি আমরা যেটা, ওইটা? না না। এটা কোনটা? ধ্বনি নির্দেশক প্রতীক, মানে ধ্বনির লিখিত রূপ। প্রতীক মানে হচ্ছে যেটা আমরা লিখি আর কি, লিখা। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। 13তম বিসিএস এর প্রশ্ন, কোন দুটি অঘোষ ধ্বনি? অঘোষ, অঘোষ জানি কি হয়? অঘোষ হচ্ছে 1 2, অঘোষ হচ্ছে 1 2। দ ধ, এটা হচ্ছে 3 4, এটা তো হবেই না। ট ঠ ড ঢ 3 4, হবে না। প ফ ব ভ 3 4, হবে না। চ ছ, এটা হলো 1 2, এটা উত্তর, তাই না? অঘোষ হচ্ছে 1 2। আচ্ছা, বিসিএসের প্রশ্নের বাইরে আমরা আবার কিছু বেবিচক, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের আর কি। বাকযন্ত্রের অংশ নয়। দাঁত বাকযন্ত্র, তালু বাকযন্ত্র, নাক বাকযন্ত্র, কান, কান বাকযন্ত্রের অংশ না, কারণ কান দিয়ে তো আমরা উচ্চারণ করি না। শীর্ষধ্বনি কোনটা? এটা আসছে পররাষ্ট্র মন্ত্রণালয়ে। শীর্ষধ্বনি কোনটা? শীর্ষধ্বনি হচ্ছে 3টা স আর হ। তো প্রাসঙ্গিকভাবে আমরা 3টা স এখানে পেয়ে যাচ্ছি, শীর্ষধ্বনি বা ঊষ্মধ্বনি। ওকে, বাকযন্ত্রের সবচেয়ে সচল এবং সক্রিয় প্রত্যঙ্গ, মানে বাকযন্ত্রের কোন অংশটা সবচেয়ে বেশি কাজ করে বলেন? সবচেয়ে বেশি সচল, সবচেয়ে বেশি কাজ করে? জিহ্বা, শ্বাসনালী, ফুসফুস না ওষ্ঠ? বলেন, এটা আপনারা বলেন দেখি। বাকযন্ত্রের কোন অংশটাতে আমরা সবচেয়ে বেশি কাজ করতে দেখি? বাকযন্ত্রের কোন অংশটা সবচেয়ে বেশি কাজ করে বলেন তো? কোন অংশকে বেশি সবচেয়ে বেশি কাজ করে আমরা? লাইভে কি হয়েছে? আপনারা লাইভ উত্তর তো করছেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে সবচেয়ে বেশি সচল হচ্ছে জিহ্বা, কারণ বাকযন্ত্রের মধ্যে জিহ্বাই সবচেয়ে বেশি কাজ করতে দেখি আমরা। সংস্কৃত প্রয়োগ অনুসারে বাংলা বর্ণমালায় রি কোন কোন কনসেপ্টে এটা রক্ষিত হয়? কারণ আমরা বাংলা বর্ণে তো রি পাচ্ছি, তো রি এর উচ্চারণটা কি আসলে স্বরবর্ণ হয় কিনা? এটা আসছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের সিনিয়র অফিসার 2024-এ। বলেন তো, রিটাকে আমরা যখন উচ্চারণ করি তখন কি একদম বাতাস যখন বের হয়, বাতাস যখন বের হয় তখন তো আসলে এটা যেভাবে বের হচ্ছে ওইটা দিয়ে আমরা বাংলা বর্ণমালায় রিটাকে কোথায় রক্ষা করছি? ব্যঞ্জনে। রি, রি, এটা তো র আছে, র র র, র এবং রি দুটাকে সেম হচ্ছে না। আমরা রি বলি না, রি রি রি, তখন দেখবেন রিনি রিনি রিনি, তখন বাতাসটা দ্রুত বের হয় এবং এই জন্য এটাকে আমরা স্বরবর্ণে অন্তর্ভুক্ত করি। সহজ প্রশ্ন, বাট
অনেক বড় করে দিচ্ছে তো অনেক বিশাল বিশাল বিশাল। এবং রির ব্যবহার তো বাংলায় তেমন নাই, কারণ আমরা জানি রি বা রিকার যেখানেই আছে ওটা কোথায় চলে যায়, সংস্কৃত ভাষায় চলে যায়। আচ্ছা, মানব দেহে শব্দ উৎপাদন করে কোনটা? ঠোঁট শব্দ উচ্চারণ করে, মুখ ঠোঁট শব্দ উচ্চারণ করে, জিহ্বা শব্দ উচ্চারণ করে এবং ষড়যন্ত্র উচ্চারণ করে। এই বেবিচক বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষে কত কিছু বলে, বলেন তো কোনটা সবচেয়ে বেশি শব্দ উৎপাদন করে? ঠোঁট করে, জিহ্বা করে, জিহ্বা শব্দ উৎপাদন করে, নাকি ষড়যন্ত্র করে? ষড়যন্ত্র মনে আছে? আমরা যখন কোনো কিছু কথা বলি যে বাতাসটা সবচেয়ে বেশি আসে, এটা বড় হয়ে গলায় ঢোকে ফুসফুস থেকে, তাহলে ষড়যন্ত্র ওই বাতাসটাকে মডিফাই করে, কোনটা চিকন হবে কোনটা মোটা হবে। তো আমরা সবচেয়ে বেশি যেটা দেখি, ষড়যন্ত্রই মূলত আমাদের শব্দটাকে ঠিকঠাক করে দেয়। এটা কি বড় হবে না ছোট হবে, নাকি আস্তে হবে নাকি জোরে হবে, ষড়যন্ত্র ঠিক করে দেয়। সাউন্ড আমরা যে বলি না, যখন জোরে চিৎকার দিই না, সাউন্ড করি, তখন দেখবেন এখানে না টান লাগে, যে এই জায়গায় এইটা তৈরি করে শব্দ। আচ্ছা, বাংলা বর্ণমালায় মোট কয়টা বর্ণ আছে? এবং মজার ব্যাপার দেখেন, এটা কত জায়গায় প্রশ্ন আসছে। বস্ত্র অধিদপ্তরে আসছে 24-এ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরীক্ষা আছে 23-এ, 17তম শিক্ষক নিবন্ধনে আসছে যে বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টা। এখন কনসেপ্ট হচ্ছে বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টা, এটাও কি আসলে খুব কঠিন প্রশ্ন? না, কঠিন না। কিন্তু মাঝে মধ্যে যেটা হয় যে এই বিষয়টা যখন আসে, সহজ প্রশ্নটা আসে, সহজ প্রশ্ন আসলে সবাই খুব গুলায়, এবং গুলানোর কারণেই প্রশ্নকর্তা এই প্রশ্নটা দেয়, যাতে করে আপনাকে আটকানো যায়। কারণ পরীক্ষা তো নেওয়া হচ্ছে আপনাকে চান্স পাওয়ানোর জন্য না, আপনাকে চাকরি দেওয়ার জন্য না, অনেকগুলো থেকে আপনাকে বাদ দেওয়ার জন্যে। ওকে, আচ্ছা, তাহলে মোট বর্ণ কয়টা এটা মনে করেন, আমি পারি না, আপনারাই বলেন। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আসছে, পল্লীর উন্নয়ন বোর্ডে আসছে, আবার এনফোর্সমেন্ট কোঅর্ডিনেটরে আসছে, তো রিসেন্ট 22-এ, 24-এ, 23-এ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি? ফলা, খুব সিম্পল, তাই না? ওকে, বাক প্রত্যঙ্গ কোনটা? বাক প্রত্যঙ্গ মানে কথা বলা যন্ত্র কোনটা? যকৃত, কিডনি, লিভার, না এগুলা না। মস্তক, থুতনি, না। বাক প্রত্যঙ্গ শুরু হয় কোত্থেকে? ফুসফুস থেকে, যে বাকযন্ত্র, ফুসফুস থেকে গলনালী, এভাবে। ধ্বনির লিখিত রূপের নাম কি? ধ্বনির লিখিত রূপের নাম কি? কত জায়গায় আসছে এটা, ডাক বিভাগে আসছে, সিভিল সার্জনের একটা আসছে। ধ্বনির লিখিত রূপের নাম হচ্ছে বর্ণ। ধ্বনির লিখিত রূপের নাম হচ্ছে বর্ণ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টা? পূর্ণমাত্রার বর্ণ কয়টা জানো? এক থাপ্পড়ে 32 দাঁত ফেলে দিব, তাই না? আমরা গল্প করে করে শিখছিলাম, পূর্ণমাত্রা হচ্ছে 32টা। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রায় 50টার মতো প্রশ্ন সলভ করে ফেললাম। আমরা কি বুঝতে পেরেছি একটু? আমরা আসলে আপনাদেরকে একটু একটু করে পড়াচ্ছি, একদম বেসিক থেকে পড়াচ্ছি, যাতে করে আপনাদের কোনো কিছুতেই সমস্যা না হয়। আমরা সাধারণভাবে চেষ্টা করি যে আমাদের যত কঠিন কঠিন ব্যাপারগুলো আছে, যেগুলো পড়তে গেলে আমাদের বিদঘুটে লাগে, সেগুলো সহজ করে পড়ার, এবং সেই লক্ষ্যে আমরা একদম বেসিক ধরে ধরে পড়াচ্ছি, এই জন্য আমাদের ক্লাস সংখ্যা বেড়ে যাচ্ছে। আপনারা মন খারাপ করেন না, আপনার সুবিধার জন্যই পড়াচ্ছি। কার যদি মনে হয় যে স্যার একই বিষয় এতদিন পড়াচ্ছেন, এতদিন ক্লাস লাগলো শুধু ধ্বনি তত্ত্ব পড়াতে, এটা আমরা ইচ্ছা করেই করছি, আপনাকে একদম ভেঙে ভেঙে পড়ানোর জন্যে। খুব তাড়াহুড়া থাকলে আমাদের রেকর্ড ক্লাসটা আছেই, ভর্তির সাথে সাথে আপনাদের সবাইকে দিয়ে দেওয়া হয়েছে, ওটা দেখে ফেলেন, দ্রুত দেখে ফেলেন, দ্রুত শেষ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমাদের এখানে তো আপনি ক্লাস করতে পারবেন টানা 10 বছর ইনশাল্লাহ, আমি বেঁচে থাকলে, মারা গেলে আলাদা কথা। তো টেনশন নিয়েন না, আমরা সবগুলো টপিকই পড়বো, বুঝেই পড়বো, যাতে করে কোনোভাবেই কোনো সমস্যা না থাকে। মোস্ট ইম্পর্টেন্টলি পরীক্ষার হলে যেন আপনার কাছে কঠিন না লাগে, এই চেষ্টাই করছি, ঠিক আছে? তো আমরা যা পড়েছি এই ধ্বনিতত্ত্ব, ভাষা, বর্ণ নিয়ে, এটার আগামী ক্লাসে একটা পরীক্ষা থাকবে, আমরা গ্রুপে দিয়ে দিব, সবাই একটু ভালোভাবে রিভিশন দিয়ে রাখবেন। ওকে, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারে। এখন মুসাফির আদের সাথে শিখুন নতুন কিছু, নতুন ভাবে। ধন্যবাদ আবারও, আসসালামু আলাইকুম।